মালি এলে ফেলুদা তাকে দিয়ে ঘরের জানালায় রাখা দুটো ফুলের টব থেকে মাটি বের করিয়ে তাতে কিছু নেই দেখে আবার মাটি ভরিয়ে ফুল সমেত টব জানালায় রাখল। এর মধ্যে অনুকূল বসবার ঘর থেকে 4টে চেয়ার এনে তার সামনে একটা গোল টেবিল পেতে তার উপর লেবুর শরবত রেখে গেছে। শরবতে চুমুক দিয়ে মণিবাবু বললেন, কিছু বুঝলেন? ফেলুদা মাথা নেড়ে বলল, এতগুলো বাজনা একসঙ্গে না থাকলে এ ঘরে যে কোনো অবস্থাপন্ন লোক বাস করত সেটা বিশ্বাস করা কঠিন হতো। সেই তো বলছি, মণিবাবু বললেন। সাধে কি আপনাকে ডেকেছি? আমি তো একেবারে বোকা বনে গেছি মশাই। আমি বাজনাগুলোর দিকে দেখছিলাম। তার মধ্যে সেতার, সরোদ, তানপুরা, এসরাজ, তবলা, বাঁশি এগুলো আমি চিনি। অন্যগুলো আমি কখনো চোখেই দেখিনি। ফেলুদাও দেখেছে কিনা সন্দেহ। সে মণিবাবুকে প্রশ্ন করল, সবকটা বাজনার নাম জানেন? ওই যে দেয়াল থেকে তারের যন্ত্রটা ঝুলছে, ওটার কি নাম? মণিবাবু হেসে বললেন, হে হে হে, আমি মশাই একেবারে বেসুরো। আমাকে ওসব জিজ্ঞেস করলে কিন্তু ফাঁপড়ে পড়ব। একটা পায়ের শব্দ পেয়ে ঘুরে দেখি সেই বন্দুকওয়ালা ছেলেটির সঙ্গে বছর 40-এর একজন ফর্সা ভদ্রলোক আমাদের ঘরে এসে ঢুকলেন। মণিবাবু আলাপ করিয়ে দিতে জানলাম, ইনিই হলেন ফুলের দোকানের মালিক অবনী সেন। ছেলেটির নাম হলো সাধন। অবনীবাবু প্রদোষ মিত্তিরের নাম শুনেছেন জেনে ফেলুদা একটা ছোট্ট এক পেশে হাসির সঙ্গে একটা গলা খাকরানি দিল। অবনীবাবু খালি চেয়ারটায় বসে মণিবাবুর দিকে ফিরে বললেন, ভালো কথা। আপনার কাকা কি কাউকে তার কোনো বাজনা বিক্রি করার কথা বলেছিলেন? কই না তো। মণিবাবু অবাক। কাল একটি ভদ্রলোক এসেছিলেন। এখানে কাউকে না পেয়ে আমার বাড়িতে যান। আমি তাকে আজ আবার আসতে বলে দিয়েছি। আমি আন্দাজ করেছিলাম আপনি হয়তো আসতে পারেন। ভদ্রলোকের নাম সুরজিৎ দাশগুপ্ত। আপনার কাকার মতোই বাজনা সংগ্রহের বাতিক। রাধারমণ বাবুর লেখা একটি চিঠি দেখালেন, মৃত্যুর কিছুদিন আগেই লেখা। সেই চিঠি পেয়ে ভদ্রলোক নাকি আগেই একবার দেখা করে গেছেন। আপনাদের চাকরও তাকে দেখেছে বলে বলল। আমিও দেখেছি, কথাটা বলল সাধন। সে একটা টেবিলের ওপর রাখা ছোট্ট হারমোনিয়ামের মতো একটা বাজনার সামনে দাঁড়িয়ে তার পর্দার ওপর আস্তে আস্তে আঙুল টিপে টুং টাং সুর বার করছে। অবনীবাবু ছেলের কথা শুনে হেসে বললেন, সাধন প্রায় সারাটা দিনই এই বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করে। দাদুর সঙ্গে তার খুব ভাব ছিল। দাদুকে কেমন লাগতো তোমার? ফেলুদা জিজ্ঞেস করলো। মাঝে মাঝে খারাপ। সাধন আমাদের দিকে পিছন ফিরেই উত্তরটা দিল। খারাপ কেন? ফেলুদা আবার প্রশ্ন করল। খালি খালি সারেগামা গাইতে বলতেন। আর তুমি গাইতে না? না, কিন্তু আমি গাইতে পারি। যত রাজ্যের হিন্দি ফিল্মের গান, হেসে বলে উঠলেন অবনীবাবু। দাদু জানতেন তুমি গান গাইতে পারো? ফেলুদা জিজ্ঞেস করল। হ্যাঁ। তার মানে তোমার গান শুনেছিলেন তিনি? না। তাহলে কি করে জানলেন? দাদু বলতেন, যার নামে সুর থাকে তার গলায়ও সুর থাকে। কথাটা ঠিক পরিষ্কার হলো না, তাই আমরা ওর মুখ চাওয়াচাই করলাম। ফেলুদা বলল, তার মানে? জানি না। তোমার দাদুর গান তুমি শুনেছ? না, বাজনা শুনেছি। এই কথাটাই মণিমোহনবাবু যেন বেশ হকচকিয়ে গিয়ে বললেন, সে কি সাধনবাবু, তুমি ঠিক বলছো? আমি তো জানি উনি বাজনা বাজানো ছেড়ে দিয়েছিলেন। তোমার সামনে বাজিয়েছেন কখনো? সামনে না, বাইরে ছিলাম, বাগানে বন্দুক দিয়ে নারকোল মারছিলাম, উনি তখন বাজালেন। অন্য কোনো লোক বাজায়নি তো?
মণিবাবু জিজ্ঞেস করলেন। আর কেউ ছিল না। ফেলুদা বলল, অনেকক্ষণ ধরে বাজনা শুনলে? না, বেশিক্ষণ না। ফেলুদা এবার মণিমোহন বাবুকে বলল, একবার আপনার অনুকূলকে ডাকুন তো। অনুকূল এসে হাত দুটোকে জড়ো করে দরজার মুখে দাঁড়ালো। ফেলুদা বলল, তোমার মনিবকে সম্প্রতি কখনো বাজনা বাজাতে শুনেছ? অনুকূল ভীষণ কাচুমাচু ভাব করে বলল, এগে বাবু তো ঘরের ভিতরেই থাকতেন সর্বক্ষণ, তা সে কখন কি করতেন না করতেন। তোমার সামনে বাজনা বাজাননি কখনো? এগে না। বাজনার আওয়াজ শুনেছ? এগে তা যেন কয়েকবার, তবে কানে তো ভালো শুনি না। মারা যাবার আগে একজন অপরিচিত লোক ওর সঙ্গে দেখা করতে এসেছিলেন কি, যিনি কাল সকালেও এসেছিলেন? তা এসেছিলেন বটে, এই ঘরে বসেই কথা বললেন। প্রথম কবে এসেছিলেন মনে আছে? এগে হ্যাঁ, যেদিন তিনি চলে গেলেন সেদিন সকালে। যেদিন কাকা মারা গেলেন? মণিবাবু চোখ বড় বড় করে জিজ্ঞেস করলেন। এগে হ্যাঁ। অনুকূলের চোখে জল এসে গেছে। সে গামছা দিয়ে চোখ মুছে ধরা গলায় বলল, সে ভদ্রলোক গেলেন চলে, আর তার কিছু পরেই আমি বাবুর চানের জল গরম করে নিয়ে তেনাকে বলতে গিয়ে দেখি কি তেনার যেন হুঁশ নেই। কয়েকবার বাবু বাবু করে ডেকে যখন সাড়া পেলাম না, তখন এনার বাড়িতে গেলাম খবর দিতে। অনুকূল অবনীবাবুর দিকে দেখিয়ে দিল। অবনীবাবু বললেন, আমি ব্যাপার দেখেই মণিবাবুকে টেলিফোন করে একজন ডাক্তার নিয়ে আসতে বলি। অবশ্যই বিশেষ কিছু করার ছিল না। একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল। অনুকূল বাইরে চলে গেল। মিনিট খানেকের মধ্যেই ঘরে এসে ঢুকলেন লম্বা জুলপি, ঝাঁকড়া চুল, লম্বা গোঁফ আর পুরু ফ্রেমের চশমা পরা এক ভদ্রলোক। জানা গেল ইনি সুরজিৎ দাশগুপ্ত। অবনীবাবু মণিমোহনবাবুকে দেখিয়ে বললেন, আপনি এর সঙ্গে কথা বলুন, ইনি রাধারমণ বাবুর ভাইপো। ও আই সি, আপনার কাকার সঙ্গে আমার চিঠিতে আলাপ হয়, উনি আমাকে এসে দেখা করতে। মণিবাবু তার কথার ওপরেই বললেন, কাকার চিঠিটা সঙ্গে আছে কি? ভদ্রলোক তার কোটের ভিতরের পকেট থেকে একটা পোস্টকার্ড বার করে মণিবাবুর হাতে দিলেন। মণিবাবুর পড়া হলে সে চিঠি ফেলুদার হাতে গেল। আমি ঝুঁকে পড়ে দেখলাম তাতে রাধারমণ বাবু ভদ্রলোককে রবিবার 18 সেপ্টেম্বর সকালে 9টা থেকে 10টার মধ্যে তার সঙ্গে দেখা করতে লিখেছেন। কারণটাও বলা আছে, বাদ্যযন্ত্র আমার যাহা আছে তাহা আমার নিকটেই আছে, আপনি আসিলেই দেখিতে পাইবেন। উল্টো দিকে ভদ্রলোকের ঠিকানাটাও ফেলুদা দেখে নিল। মিনার্ভা হোটেল, সেন্ট্রাল এভিনিউ, কলকাতা 13। ফেলুদা চিঠিটা পড়ে খাটের পাশের টেবিলের উপর রাখা সুলেখা ব্লু ব্ল্যাক কালিটার দিকে এক ঝলক দেখে নিল। চিঠিটা মনে হয় সেই কালিতেই লেখা। সুরজিৎবাবু এতক্ষণ দাঁড়িয়েছিলেন। এবার যেন একটু অসহিষ্ণুভাবেই খাটের একটা কোণে গিয়ে বসলেন। পরের প্রশ্নটাও মণিমোহনবাবুই করলেন, 18 তারিখে আপনার সঙ্গে কি কথা হয়? সুরজিৎবাবু বললেন, কিছুদিন আগে একটা পুরনো গীতভারতী পত্রিকায় বাদ্যযন্ত্র সম্বন্ধে ওর একটা লেখা পড়ে আমি রাধারমণ বাবু সম্বন্ধে জানতে পারি। এখানে এসে ওর কালেকশন দেখে আমি তার থেকে দুটো যন্ত্র কেনার ইচ্ছা প্রকাশ করি। দাম নিয়ে কথা হয়। আমি দুটোর জন্যে 2000 টাকা অফার করি। উনি রাজি হন। আমি তখনই চেক লিখে দিচ্ছিলাম। উনি 2 দিন পরে ক্যাশ নিয়ে আসতে বললেন। তাই বুধবার আবার অ্যাপয়েন্টমেন্ট হয়। মঙ্গলবার কাগজে দেখি উনি মারা গেছেন। তারপর আমি দেরাদুন চলে যাই, পরশু ফিরেছি। মণিবাবু বললেন, আপনি যেদিন দেখা করতে আসেন সেদিন ওর শরীর কেমন ছিল? ভালোই তো।
তবে ওর বোধহয় একটা ধারণা হয়েছিল উনি আর বেশি দিন বাঁচবেন না। দু একটা কথায় সেরকম একটা ভাব প্রকাশ পাচ্ছিল। আপনার সঙ্গে কোনো কথা কাটাকাটি হয়নি তো? প্রশ্নটা শুনে সুরজিৎবাবুর মুখ কয়েক মুহূর্তের জন্য বেশ কালো হয়ে গেল। তারপর চাপা গলায় বললেন, আপনি কি ভদ্রলোকের হার্ট অ্যাটাকের জন্য আমাকে দায়ী করছেন? মণিবাবুও যথাসম্ভব ঠান্ডাভাবেই বললেন, আপনি ইচ্ছে করে কিছু করেছেন বলছি না, তবে আপনি যাবার কিছুক্ষণ পরেই তো উনি অসুস্থ হয়ে পড়েন, তাই তা হতে পারে। তবে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ তিনি সম্পূর্ণ সুস্থই ছিলেন। এনিওয়ে, আপনি আমার ব্যাপারে নিশ্চয়ই একটা ডিসিশন নিতে পারবেন। আমি ক্যাশ টাকা নিয়ে এসেছি 2000। ভদ্রলোক পকেট থেকে মানিব্যাগ বার করলেন। যন্ত্র দুটো আজ পেলে ভালো হতো। আমি কাল দেরাদুন ফিরে যাচ্ছি। আমি থাকি ওখানেই মিউজিক নিয়ে রিসার্চ করি। কোন দুটো যন্ত্রের কথা বলছেন আপনি? সুরজিৎবাবু খাট থেকে উঠে দেওয়ালের দিকে গিয়ে হুকে ঝোলানো একটা বাজনার দিকে দেখিয়ে বললেন, একটা হলো এটা, এর নাম খামাঞ্চে, ইরানের যন্ত্র। এটার নাম জানতাম কিন্তু দেখিনি কখনো, বেশ পুরনো যন্ত্র। আর অন্যটা হলো, সুরজিৎবাবু ঘরের উল্টো দিকে একটা নিচু টেবিলের ওপর রাখা ছোট্ট হারমোনিয়ামের মতো দেখতে যন্ত্রটার সামনে গিয়ে দাঁড়ালেন। এটাই কিছুক্ষণ আগে সাধন বাজাচ্ছিল। ভদ্রলোক সেটার দিকে আঙুল দেখিয়ে বললেন, এটার নাম মেলোকর্ড। এটা বিলিতি যন্ত্র, আগে দেখিনি কখনো। আমার বিশ্বাস অল্প কয়েকদিনের জন্য ম্যানুফ্যাকচার হয়েছিল, তারপর বন্ধ হয়ে যায়। খুব সিম্পল যন্ত্র, তবে আর পাওয়া যায় না বলে 1000 অফার করেছিলাম। উনি তখন রাজি হয়েছিলেন। ওগুলো এখন দেওয়া যাবে না মিস্টার দাশগুপ্ত। সুরজিৎবাবু থমকে গেলেন। কথাটা বলেছে ফেলুদা, আর বলেছে বেশ জোরের সঙ্গে। তীক্ষ্ণ দৃষ্টিবান হানার কথাটা যেন কোন বইয়ে পড়েছি। সুরজিৎবাবু মণিবাবুর দিক থেকে বাঁই করে ঘুরে ফেলুদার দিকে সেই রকম একটা তীক্ষ্ণ দৃষ্টিবান হেনে শুকনো ভারী গলায় বললেন, আপনি কে? উত্তর দিলেন মণিবাবু, উনি আমার বন্ধু, তবে উনি ঠিকই বলেছেন, ওগুলো এখন দেওয়া যাবে না। তার প্রধান কারণটা আপনার বোঝা উচিত। কাকা যে ওগুলো আপনাকে বিক্রি করতে রাজি ছিলেন তার কোনো প্রমাণ নেই। সুরজিৎ দাশগুপ্ত কয়েক মুহূর্ত পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ কিছু না বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। ফেলুদাও দেখি চেয়ার ছেড়ে উঠে পড়েছে। সুরজিৎবাবুর ঘটনাটা যেন কিছুই না, এই রকম একটা ভাব করে সে দেয়ালের দিকে এগিয়ে গিয়ে প্রথমে খামাঞ্চে যন্ত্রটাকে মন দিয়ে দেখল। রাস্তায় যে খেলার বেহালা বিক্রি হয়, অনেকটা সেই রকম দেখতে, যদিও তার চেয়ে অনেক বড়, আর গোল অংশটায় খুব সুন্দর কাজ করা। এবার খামাঞ্চে ছেড়ে ফেলুদা গেল মেলোকর্ড যন্ত্রটার কাছে। সাদা কালো পর্দায় চাপ দিতেই আবার সেই পিয়ানো আর সেতার মেশানো টুং টাং শব্দ। এই বাজনার আওয়াজই শুনেছিলে কি? ফেলুদা সাধনকে জিজ্ঞেস করল। হতে পারে। সাধনের মতো এত অল্প বয়সে এত গম্ভীর ছেলে আমি খুব কম দেখেছি। এবার ফেলুদা আলমারির দেরাজ থেকে এক তাড়া পুরনো কাগজ বার করে মণিবাবুকে বলল, এগুলো আমি একটু বাড়িতে নিয়ে যেতে পারি কি? মণিবাবু বললেন, নিশ্চয়ই, আরও যদি কিছু। না, আর কিছু দরকার নেই। আমরা যখন ঘর থেকে বেরোচ্ছি তখন সাধন জানালা দিয়ে বাইরে আকাশের দিকে তাকিয়ে একটা অদ্ভুত সুর গুনগুন করছে। সেটা কিন্তু কোনো ফিল্মের গানের সুর নয়।
ফেলুদা মণিমোহন বাবুর কাছ থেকে 2 দিন সময় চেয়ে নিয়েছিল। চাইতেই হবে, কারণ রাধারমণ বাবুর বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোনো চাবি বা চাবি দিয়ে খোলা যায় এমন কোনো বাক্স বা ওই ধরনের কিছু পাওয়া যায়নি। তাই ফেলুদা বলল, 1 নম্বর, ওকে চুপচাপ বসে চিন্তা করতে হবে। 2 নম্বর, রাধারমণ বাবুর কাগজপত্র ঘেঁটে লোকটা সম্বন্ধে আরও কিছু জানা যায় কিনা দেখতে হবে। আর 3 নম্বর, গান বাজনা সম্বন্ধে আরেকটু ওয়াকিবহাল হতে হবে। বামুনগাছি থেকে ফেরার পথে মণিমোহন বাবু বললেন, কীরকম বুঝছেন মিস্টার মিত্তির? ফেলুদা তার গম্ভীর ও অন্যমনস্ক ভাবটাকে ঝেড়ে ফেলে দিয়ে বলল, আপনাকে কতকগুলো সন তারিখের ব্যাপারে একটু হেল্প করতে হবে। বলুন, আপনার খুড়তুতো দাদা অর্থাৎ রাধারমণ বাবুর ছেলে মুরলীধর কবে মারা গেছেন? 45-এ, 28 বছর আগে। তখন তার ছেলের বয়স কত ছিল? ধরণীর বয়স তখন ছিল 7 কিংবা 8। ওরা কলকাতাতেই থাকতো? না, দাদা ভাগলপুরে ডাক্তারি করতেন। উনি মারা যাবার পর বৌদি ছেলেদের নিয়ে কলকাতায় এসে শ্বশুরবাড়িতে ওঠেন। তখন বাবা ছিলেন অ্যামহার্স্ট্রিটেই বৌদি মারা যান। ধরণী তখন সিটি কলেজে পড়ছে। মা মারা যাবার পর থেকেই তার মতিগতি বদলে যায়। সে পড়াশোনা ছেড়ে থিয়েটারে ঢোকে। আর তার বছরখানেক পরে কাকাও চলে গেলেন বামুনগাছি। ওর বাড়িটা তৈরি হয়েছিল 59-এ, গেটের গায়ে ডেট লেখা রয়েছে। রাধারমণ বাবুর কাগজপত্রের মধ্যে ছিল কিছু পুরনো চিঠি, কিছু ক্যাশ মেমো, 2টো ওষুধের প্রেসক্রিপশন, স্পিগলার নামে একটা জার্মান কোম্পানির পুরনো ক্যাটালগ, তাতে নানা রকম বাজনার ছবি ও দাম, খাতার কাগজে লেখা কয়েকটা বাংলা গানের স্বরলিপি, খবরের কাগজ থেকে নানান সময়ে কাটা 5টা নাটকের সমালোচনা। সেগুলোতে সঞ্জয় লাহিড়ী বলে একজন অভিনেতার প্রশংসা নীল পেন্সিলে আন্ডারলাইন করা। এর মধ্যে 3টে জিনিস নিয়ে ফেলুদা মন্তব্য করল। স্বরলিপিগুলো দেখে বলল, সুরজিৎবাবু যে পোস্টকার্ডটা দেখালেন তার হাতের লেখার সঙ্গে এ লেখা মিলে যাচ্ছে। ক্যাটালগটা দেখে বলল, মেলোকর্ড বলে কোনো যন্ত্রের নাম এতে দেখছি না। আর থিয়েটারের সমালোচনাগুলো দেখে বলল, যদ্দূর মনে হচ্ছে এই সঞ্জয় লাহিড়ী আর ধরণীধর সমাদ্দার একই লোক। আর তাই যদি হয় তাহলে বলতে হবে নাতির মুখ না দেখলেও তার সম্বন্ধে খোঁজখবরটা রাখতেন রাধারমণ বাবু। কাগজগুলো সযত্নে একটা প্লাস্টিকের ব্যাগে রেখে ফেলুদা থিয়েটারের পত্রিকা, মঞ্চলোকে টেলিফোন করে সঞ্জয় লাহিড়ী কোন যাত্রার দলে আছে জিজ্ঞেস করল। জানা গেল দলের নাম মডার্ন অপেরা। সেখানে সঞ্জয় লাহিড়ী হিরোর পাঠ করে। তারপর মডার্ন অপেরার অফিসে ফোন করে জানা গেল যাত্রার দল 3 সপ্তাহ হলো জলপাইগুড়ি ট্যুরে বেরিয়ে গেছে, ফিরতে আরও 3 সাতেক। এ খবরটা অবশ্যই মণিবাবু আগেই দিয়েছিলেন। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বেরোলাম। একদিনে একসঙ্গে এত রকম জায়গায় অনেকদিন যাইনি। প্রথমে জাদুঘর। কেন যাচ্ছি আগে থেকে তা জানি না, কারণ ফেলুদার এখন মৌনী পর্ব। তার উপরে মাঝে মাঝে আঙুল মটকাচ্ছে, বোঝাচ্ছে সে ভীষণ মন দিয়ে ভাবছে, তাই ডিস্টার্ব করা চলবে না। জাদুঘরে যে এরকম একটা বাজনার সংগ্রহ আছে সেটা জানতাম না। অবশ্যই সবই দিশি বাজনা, একেবারে মহাভারতের যুগ থেকে আজকের যুগ পর্যন্ত। শুধু বীণাই যে এত রকম হতে পারে তা আমার ধারণা ছিল না। এরপরে বিলিতি বাজনার দোকান। ফ্রি স্কুল স্টেটের শালদানহা কোম্পানি বলল, মেলোকর্ডের নাম কখনো শুনিনি। সেখান থেকে গেলাম লালবাজারে।
লালবাজারের মণ্ডল কোম্পানির একটা ক্যাশ মেমো রাধারমণ বাবুর কাগজপত্রের মধ্যে ছিল। তাই বোধহয় ফেলুদা সেখানে গেল। দোকানের মালিক একেবারে জহর রায়ের মতো দেখতে। বললেন, সমাদ্দার মশাই আমাদেরও অনেক দিনের খদ্দের, সেই আমার ফাদারের টাইম থেকে। মেলোকর্ড বলে কোনো যন্ত্রের নাম শুনেছেন? ফেলুদা জিজ্ঞেস করল। মেলোকর্ড? কই না তো। ক্ল্যারিওনেট টাইপের কিছু? ফু দেওয়া যন্ত্র, মানে উইন্ড ইনস্ট্রুমেন্ট? ফেলুদা বলল, না, বলতে পারেন হারমোনিয়াম টাইপের, সাইজে অনেক ছোট, আওয়াজটা পিয়ানো আর সেতারের মাঝামাঝি। ছোট সাইজের বাজনা? তাতে কটা অক্টেভ পাচ্ছেন আপনি? আমি জানি যে সা রে গা মা পা ধা নি সা, এই 8টা সুরে মিলে একটা অক্টেভ হয়। মণ্ডলের দোকানেই একটা হারমোনিয়ামে দেখেছি 3 অক্টেভের বেশি পর্দা রয়েছে। মেলোকর্ডে মাত্র একটা অক্টেভ রয়েছে শুনে মণ্ডল মাথা নেড়ে বললেন, না মশাই, এ শুনে মনে হচ্ছে খেলনা টেলনা ধরনের কিছু হবে। আপনি বরঞ্চ নিউ মার্কেটে দেখুন। এরপরে ফেলুদা কলেজ স্ট্রিটের দাশগুপ্তের দোকান থেকে 19 টাকা দিয়ে 3টে সঙ্গীতের বই কিনল। তারপর সেখান থেকে বিধান সরণিতে মঞ্চলোকের অফিসে গিয়ে অনেক খুঁজে সঞ্জয় লাহিড়ীর একটা দুমড়ানো ছবি চেয়ে নিল। দাম দিতে হবে কিনা জিজ্ঞাসা করাতে সম্পাদক প্রতুল হাজরা জিভ কেটে বলল, দামের কথা কি বলছেন, আপনি ফেলু মিত্তির না? রাস্তার মোড়ের একটা দোকান থেকে লস্যি খেয়ে ট্যাক্সি ধরে বাড়ি ফিরতে হয়ে গেল 7:30। এসে দেখি পাড়া ঘুরঘুরটি, লোডশেডিং চলছে। ফেলুদা তার মধ্যে মোমবাতি জ্বালিয়ে গানের বইগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। 9টায় আলো আসার পর বলল, তোপসে, তুই শ্রীনাথকে নিয়ে চট করে একবারটি পটুদের বাড়ি চলে যেত, গিয়ে বল ফেলুদা একদিনের জন্য হারমোনিয়ামটা চেয়েছে। ঘুমোবার আগে পর্যন্ত শুনলাম ফেলুদা প্যাঁ প্যাঁ করে হারমোনিয়াম বাজাচ্ছে। রাত্রে স্বপ্ন দেখলাম একটা প্রকাণ্ড ঘরে একটা প্রকাণ্ড লোহার দরজা, আর তাতে একটা প্রকাণ্ড ফুটো। ফুটোটা এত বড় যে তার মধ্যে দিয়ে অনায়াসে উল্টো দিকে চলে যাওয়া যায়, কিন্তু তা না করে আমি, ফেলুদা আর মণিমোহনবাবু 3 জনে একসঙ্গে একটা প্রকাণ্ড চাবিকে আঁকড়ে ধরে সেটাকে ফুটোটার মধ্যে ঢোকাতে চেষ্টা করছি। আর সুরজিৎ দাশগুপ্ত একটা আলখাল্লা পড়ে তিরিং বিড়িং লাফাচ্ছেন আর সুর করে বলছেন, 8291 8291 8291। পরদিন মঙ্গলবার। মণিমোহনবাবু বলেছিলেন বুধবার আবার খবর নেবেন, কিন্তু সকাল 7টায় তার টেলিফোন এসে হাজির। ফোনটা আমি ধরেছিলাম। ফেলুদাকে ডেকে দিচ্ছি বলাতে বললেন, দরকার নেই, তুমি ওকে বলো আমি এক্ষুনি আসছি, জরুরি কথা আছে। 15 মিনিটের মধ্যেই ভদ্রলোক এসে গেলেন। বললেন, অবনীবাবু এই একটুক্ষণ আগে বামুনগাছি থেকে ফোন করেছিলেন, কাকার শোবার ঘরে মাঝরাত্রে লোক ঢুকেছিল। ওই জার্মান তালার সংকেত আর কে জানে? ফেলুদা তৎক্ষণাৎ প্রশ্ন করল। আমার ভাইপো জানতো, অবনীবাবু জানেন কিনা জানি না, বোধ হয় না, তবে সামনের দরজা দিয়ে ঢোকেনি সে লোক। তবে বাথরুমে জমাদার ঢোকার দরজা দিয়ে। কিন্তু কাল যখন বাথরুমে গেলাম তখন তো সে দরজা বন্ধ ছিল, আমি নিজে দেখেছি। পরে হয়তো কেউ খুলেছিল, যাই হোক কিছু নিতে পারেনি, ঢোকার সঙ্গে সঙ্গেই অনুকূল টের পেয়ে গেছিল। আপনি এখন ফ্রি আছেন? একবার যেতে পারবেন? নিশ্চয়ই, তবে তার আগে একটা প্রশ্ন আছে। রাধারমণ বাবুর নাতিকে, অর্থাৎ আপনার ভাইপো ধরণীধরকে এখন দেখলে চিনতে পারবেন?
মণিবাবু ভুরু কুঁচকে বললেন, অনেককাল দেখা নেই ঠিকই, তবু হাজার হোক ভাইপো তো। ফেলুদা তার ঘর থেকে একটা ছবি এনে মণিমোহন বাবুকে দিল। মঞ্চলোকের অফিস থেকে আনা সঞ্জয় লাহিড়ীর ছবি। তার উপর ফেলুদা কালি দিয়ে একজোড়া গোঁফ আর একটা মোটা ফ্রেমের চশমা এঁকে দিয়েছে। মণিবাবু লাফিয়ে উঠে বললেন, আরে, এই যে দেখছি সুরজিৎ দাশগুপ্তের মতো মনে হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, কেবল নাকের কাজটাই একটু, যাই হোক, মিল একটা আছে। এটা আসলে আপনার ভাইপোরই ছবি, আমি কেবল একটু রং চড়িয়েছি। আশ্চর্য, আমারও কথাটা মনে হয়নি তা নয়। ইনফ্যাক্ট কাল রাত্রে একবার ভেবেছিলাম আপনাকে ফোন করে বলি, কিন্তু প্রেসে ওভারটাইম কাজ হচ্ছিল, ফিরতে অনেক রাত হলো, তাই আর বলা হয়নি। অবশ্যই নিশ্চিত হয়ে কিছু বলা সম্ভবও হতো না। ধরণীকে গত 15 বছরে প্রায় দেখিনি বললেই চলে। থিয়েটারেও না, কারণ ও বাতিকটা আমার একদম নেই, আর যাত্রা তো ছেড়েই দিলাম। অথচ আপনার অনুমান যদি সত্যি হয়, তাহলে দুটো ব্যাপার প্রমাণ করতে হয়। এক, সুরজিৎ দাশগুপ্ত বলে আসলে কেউ নেই। দুই, সঞ্জয় লাহিড়ী যাত্রার দল থেকে ছুটি নিয়ে চলে এসেছে, এবং সেটা এসেছে আপনার কাকার মৃত্যুর আগেই। তোপসে, মিনার্ভা হোটেলের নম্বরটা বার করত। হোটেলের সঙ্গে কথা বলে জানা গেল, সুরজিৎ দাশগুপ্ত বলে একজন সেখানে এসেছিলেন বটে, কিন্তু গতকাল সন্ধেবেলা তিনি হোটেল ছেড়ে চলে গেছেন। মডার্ন অপেরায় ফোন করে লাভ নেই, কারণ কালকেই তাদের সঙ্গে কথা হয়েছে, আর তারা বলেছে যে সঞ্জয় লাহিড়ী ট্যুরে গেছে। বামুনগাছি পৌঁছিয়ে ফেলুদা প্রথমে পাঁচিলের বাইরেটা ঘুরে দেখল। যেই আসুক, তাকে গাড়ি বা ট্যাক্সি করে আসতে হয়েছে, আর সে গাড়ি বাড়ি থেকে দূরে রেখে বাকি পথটা হেঁটে এসে পাঁচিল টপকাতে হয়েছে। শেষের কাজটা কঠিন নয়, কারণ 3 জায়গায় পাঁচিলের বাইরে গাছ রয়েছে, আর সে গাছের নিচু ডাল পাঁচিলের ওপর দিয়ে কম্পাউন্ডের ভেতরে ঢুকেছে। মুশকিল হচ্ছে কি, বর্ষার দিন হলে মাটিতে পায়ের ছাপ পড়ত, কিন্তু এ মাটি একেবারে খটখটে শুকনো। অনুকূলের শরীর ভালো নয়। সে তার ঘরে বিছানায় শুয়ে কুঁই কুঁই করে যা বলল, তাতে বোঝা গেল যে মাথার যন্ত্রণায় আর মশার কামড়ে রাত্রে তার ভালো ঘুম হচ্ছিল না। সে যেখানে শোয় সেখান থেকে তার খাটের পাশের জানালা দিয়ে সোজা রাধারমণ বাবুর ঘরের জানালা দেখা যায়। অন্ধকারের মধ্যে হঠাৎ সেই ঘরে একটা আলো দেখে সে ধড়মড়িয়ে ওঠে। কে কে বলে হাঁক দিয়ে ছুটে যায়, কিন্তু সে পৌঁছবার আগেই দেখে একজন লোক রাধারমণ বাবুর বাথরুমের দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। বাকি রাতটা নাকি অনুকূল রাধারমণ বাবুর ঘরের মেঝেতে শুয়ে থাকে। অন্ধকারের মধ্যে সে লোককে চিনতে পারোনি বোধহয়? মণিবাবু প্রশ্ন করলেন। না বাবু, আমি বুড়ো মানুষ, চোখে ভালো দেখি না, আর কাল আবার ছিল অমাবস্যা। রাধারমণ বাবুর ঘরে গিয়ে দেখলাম জিনিসপত্র যেমন ছিল তেমনই আছে, কিন্তু তাও ফেলুদার গম্ভীর গলার স্বরে বেশ ঘাবড়ে গেলাম। মণিবাবু, বারাসাত থানায় খবর দিতে হবে। এ বাড়িতে আজ রাত থেকে পাহারার বন্দোবস্ত করতে হবে। সে লোক আবার আসতে পারে, আর সুরজিৎ দাশগুপ্ত যদি সঞ্জয় লাহিড়ী নাও হন, তাহলেও তাকে সন্দেহ করতে হবে, কারণ ওই দুটো যন্ত্রের ওপর তার যথেষ্ট লোভ। পয়সা দিয়ে কেনা সম্ভব না হলে অন্য উপায়ে ওগুলো হাত করার চেষ্টা অস্বাভাবিক নয়। এই সব কালেক্টরদের গো বড় সাংঘাতিক। মণিবাবু বললেন, আমি অবনীবাবুর বাড়ি থেকে এক্ষুনি থানায় ফোন করে দিচ্ছি। ওসির সঙ্গে আমার আলাপ আছে। ভদ্রলোক ব্যস্তভাবে ঘর থেকে বেরিয়ে গেলেন।